আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। একটা প্রশ্ন, একটা খচখচানি আমার ধারণা আমার মধ্যে তো আছেই। বাংলাদেশের অনেক নাগরিকের মধ্যেই ইতিমধ্যে তৈরি হবার কথা। সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক গতি প্রকৃতি কি? কোথায় যাচ্ছে বাংলাদেশের রাজনীতি? বাংলাদেশ কোথায় যাচ্ছে? একটা কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে লড়াই করে, অভ্যুত্থান করে, তাকে পরাস্ত করে, তার পতন ঘটিয়ে বাংলাদেশ নতুন স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল। বিশ্বখ্যাত একজন মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছিল। জ্ঞানী গুণী মানুষ দেশ থেকে, দেশের বাইরে থেকে এনে একটা নতুন এবং অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট কিছু তরুণকে যুক্ত করে একটা যাত্রা শুরু হয়েছিল এবং খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশকে হোঁচট খেতে হয়েছে, হতাশ হতে হয়েছে বাংলাদেশের জনগণকে। তারপরে মানুষ আশা করল যে যেহেতু দীর্ঘদিন বাংলাদেশে কোনো নির্বাচন হয় না, প্রকৃত অর্থে একটা নির্বাচন হবে, নির্বাচিত একটা সরকার আসবে এবং সমস্ত জায়গায় একটা আস্থা ফেরত আসবে। নির্বাচন হলো, স্বাভাবিকভাবেই একটা নির্বাচিত সরকার আসলো এবং প্রত্যাশা অনুযায়ী, প্রত্যাশিতভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা গ্রহণ করলো, রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেল। অনভিজ্ঞ দল নয়, কারণ তারা অতীতে বেশ কয়েকবার ক্ষমতায় ছিল, বিরোধী দলে ছিল, দলে অনেক যোগ্য নেতৃত্ব আছেন। 6 মাস তারা পার করেছে। প্রশ্ন হচ্ছে তারা কেমন করলেন? ভালো মন্দ মিলিয়ে বলা যাবে সবচাইতে আশার দিক যেটা মানুষকে আকৃষ্ট করেছে, মানুষ পছন্দ করেছে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। আপনারা দেখবেন সাম্প্রতিককালে কিছু সার্ভে হয়েছে, এখন পর্যন্ত সরকারের বা সরকারি দলের প্রতি মানুষের যে সমর্থন, তার চেয়ে ব্যক্তি তারেক রহমানের প্রতি মানুষের সমর্থন অনেক বেশি। তারেক রহমান দীর্ঘ 17 বছর যুক্তরাজ্যে কাটিয়েছেন এবং উদার গণতান্ত্রিক ধারার সঙ্গে পরিচিত হয়েছেন এবং সেখান থেকে ফেরত এসে এই দায়িত্ব নিয়ে তার আচার আচরণ, কথাবার্তা সবকিছু একেবারেই ভিন্ন ধরনের। সবাই পছন্দ করছেন তার চলাফেরা, তার কথাবার্তা, মানুষকে ভালোবাসা, তার মানবিক গুণাবলী, তার আচরণ, পোশাক আশাক, মানুষকে দুর্ভোগ দেওয়ার যে কালচার আমাদের সরকার প্রধানদের, রাষ্ট্রপ্রধানদের ছিল, সেটাকে আমূল বদলে ফেলা, প্রোটোকল সিকিউরিটি কমিয়ে ফেলা, সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি, জমি না দেবার, প্লট না দেবার সিদ্ধান্ত নেওয়া, নিজের বেতন থেকে সরকারি তহবিল এবং শেষ পর্যন্ত মন্ত্রীদেরকেও সেই জায়গায় নিয়ে গেছেন। একটা অংশ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার ব্যবস্থা করে দেয়া, রাস্তায় ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকা, শিশুদের সঙ্গে অবাধে মেলামেশা করা, প্রোটোকল কমিয়ে ফেলা, মন্ত্রীদের নিরাপত্তা যে প্রোটোকল ছিল সেটাকে ছোট করে ফেলা, নিয়ে তুলে ফেলা কয়েকজনের রেখে। মানুষ সব কিছু পছন্দ করছে। হ্যাঁ, কোথাও কোথাও সরকারের সিদ্ধান্ত নিয়ে মানুষের মধ্যে অস্বস্তি আছে। কিন্তু একটা বড় প্রশ্ন হচ্ছে যে সরকার কি আসলে কতখানি ডেলিভার করতে পারছে? পলিসি সুন্দর সুন্দর কথা বলি তো আসলে চিরা ভিজবে না। যে অঙ্গীকারগুলো করেছে সেই অঙ্গীকারগুলো, হ্যাঁ কিছু কিছু তারা সামাজিক নিরাপত্তা বেষ্টনী সংক্রান্ত যেসব অঙ্গীকার সেগুলো পূরণ করেছেন, কৃষকদের ঋণ মওকুফ করছেন, প্রাইমারি শিক্ষকদের দীর্ঘদিনের পেনশনের টাকা দিয়ে দিচ্ছেন, সব খুব ভালো। কিন্তু রাজনীতি তার রাজনৈতিক দল কি শক্তিশালী হচ্ছেন? প্রধানমন্ত্রী নিজে যেভাবে নিজেকে আমূল বদলে ফেলেছেন, তার সম্পর্কে কিছু পারসেপশন ছিল রাইট রং প্রোপাগান্ডার অংশ হিসেবে, সেগুলো সব দুমড়ে মুচড়ে দিয়ে তিনি একটা নতুন ভাবমূর্তি তৈরি করেছেন, একটা অরা তৈরি করেছেন। কিন্তু এই অরা কি তার মন্ত্রীবর্গের মধ্যে, সংসদ সদস্যদের মধ্যে, দলের নেতৃবৃন্দের মধ্যে, তৃণমূলে ট্রান্সমিটেড হচ্ছে? একদমই হচ্ছে না। দল বা সরকারের সব সিদ্ধান্ত কি ভালো হচ্ছে না। সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা সেটা কি নিশ্চিত করা যাচ্ছে? অনেক ক্ষেত্রেই যাচ্ছে না। আবার হচ্ছে না বলে হাহাকার করলে হবে না, সময়টা খুব বেশি নয়, 6 মাস। আবার একেবারে কমও নয়, বলা যেতে পারে হানিমুন পিরিয়ড বলবার আর সুযোগ নেই। 1/10 সময় কিন্তু তারা পার করে দিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা,
যে অঙ্গীকার তারা করেছিলেন রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের, রাজনৈতিক সংস্কৃতির যে গুণগত পরিবর্তন আনবার কথা বলছেন, সেটা কি তারা করতে পারছেন কিনা? প্রধানমন্ত্রী বলছেন, লক্ষণও বলছে যে তিনি প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতি করবেন না, করছেনও না, এবং সেটা করে তিনি আসলে তার যা ক্ষতি হয়েছে, তিনি যা হারিয়েছেন, সেটা তিনি ফেরত পাবেন না, কথা সত্য। কিন্তু একটা কথা মানতেই হবে যে সরকারকে এই পর্যায়ে এসে কথা ঠিক, আমরা একটা ধ্বংসস্তূপের মধ্য থেকে যাত্রা করেছি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিকভাবে। অন্তর্বর্তীকালীন সরকার সেই জায়গায় নতুন কোনো মাত্রা যোগ করেনি, বরং আরো খারাপ করে দিয়েছে মূল্যবোধের অর্থে, তরুণদের ধ্বংস করে দিয়ে গেছে, রাজনৈতিক সংস্কৃতির মানকে নিম্নগামী করেছে। রাজনীতিতে যে ভাষা আমরা আগে শুনিনি, সেই ভাষা এখন আমরা শুনি। সেখান থেকে ঘুরে দাঁড়ানো অত্যন্ত কঠিন। ঠিক, কিন্তু এই কঠিন কাজটা তাদের করতে হবে, তারা করতে চেয়েছে এবং তাদেরকে মানুষ সমর্থন দিয়েছে, সমর্থন এখনো আছে। এমনকি বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দলও কিন্তু, যারা ক্ষমতার ভাগ পায়নি, তারাও কিন্তু তাদের সঙ্গে এখন পর্যন্ত আছে। এবং সে কারণেই কিছু মৌলিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাদেরকে নিতে হবে, যা হয়তো অনেক ক্ষেত্রে জনগণ সমর্থন করবে না, কিন্তু ওই যে বাবা মারা বাচ্চাদের অনেক কিছু করে, অনেক সিদ্ধান্ত দেয়, তাদেরকে একভাবে পরিচালনা করে যেটা বাচ্চারা পছন্দ করে না, কিন্তু বাচ্চাদের ভালোর জন্য করে, সেটা করতে হবে। কারণ সময় যত গড়াবে, নির্বাচন যত এগিয়ে আসবে, তত জনতুষ্টির কথা ভাবতে হবে। এই জায়গায় কিছু কঠোর সিদ্ধান্ত নেবার কাজ, কিছু অর্থনীতিতে, রাজনীতির সংস্কারের কাজটা করতে হবে। দল সরকার রাষ্ট্রকে এক করা যাবে না, কিন্তু দলটাকে শক্তিশালী করতে হবে। প্রধানমন্ত্রী নিজেও সর্বশেষ সংসদীয় দলের সভায় বলেছেন, দলের মধ্যে গ্রুপিং ক্ষমতাসীন দলে বেশি হয়, কিন্তু বিএনপিতে এখন ভীষণ রকম নানা জায়গায় অত্যন্ত অত্যন্ত বেশি পরিমাণে দলাদলি, গ্রুপিং, এটাকে বন্ধ করে ফেলতে হবে। এবং এই জায়গায় প্রধানমন্ত্রীকে একটু এক্সট্রা সময় দিতে হবে দলের ক্ষেত্রে, আমি মনে করি, কারণ তিনি দলের প্রধানও। পলিটিক্সটাকে অনেক ইনক্লুসিভ করে ফেলতে হবে। এই যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কথা বলি, সেই জায়গাটা নিশ্চিত করবে। যে যত কথাই বলুক, আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে সরকার অনেক ক্ষেত্রেই বিরোধীরা কি বলছে সেটা গুরুত্ব দেয়। নিঃসন্দেহে বিরোধীদের কথা শুনতে হবে, কিন্তু একটা কথা মানতে হবে, একটা কথা মনে রাখতে হবে, যে এনসিপি আর জামাত যা বললো তাই যদি আপনি করেন এবং করে যদি বিপদে পড়েন, তারা কিন্তু আপনার পাশে দাঁড়াবে না, বরং সেটা তাদেরকে একটা নতুন সুযোগ তৈরি করে দেবে। কারণ তারা বিরোধী দল হিসেবে, যেটা তাদের পাবার কথা নয়, অনেক আসন পেয়েছে, একটা শক্তিশালী জায়গা তারা তৈরি করতে পেরেছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সুযোগ সুবিধা তারা পেয়েছে, তাতে তাদের ফুটপ্রিন্ট কিন্তু নানা জায়গায় আছে। কাজে তারা যা বলবে সেটাই আপনাকে করতে হবে। রাষ্ট্র পরিচালনা অনেক বড় ব্যাপার কিন্তু, এবং এটা শুধু এই ভৌগোলিক সীমার মধ্যেই সীমাবদ্ধ নয়, বাইরেও অনেক কিছু আছে। আঞ্চলিক রাজনীতি বিবেচনা করতে হবে, বৈশ্বিক রাজনীতি বিবেচনা করতে হবে। সেই জায়গায় আমি মনে করি সরকারকে অনেক সুবিবেচনা প্রসূত কাজ করতে হবে। এই যে আজকে ভারতের সঙ্গে যে টানাপোড়েন, আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি মনে করি যে এটা একেবারে ভুল সিদ্ধান্ত হচ্ছে। ভারতকে আমাদের সঙ্গে সব ঠিক করেছে? একদমই না। একেবারে সবই খারাপ ঐতিহাসিকভাবে? তাও না। প্রতিবেশীকে আপনি অস্বীকার করতে পারবেন না, ভূগোলকে আপনি এলোমেলো করে দিতে পারবেন না। এখন কি ভারত সব ঠিক করছে? না। আমরাই কি খুব প্র্যাগমেটিক আচরণ করছি? আউটসে নো। প্রফেসর ইউনূসের সরকারের সঙ্গে সম্পর্ক যেটা হয়েছে, সেটা কি খুব যে খারাপ ছিল, সেটা কি শুধুমাত্র ভারতের দায়? সিংহভাগ দিতে পারেন, কারণ তারা পরিবর্তনটা অ্যাকসেপ্ট করতে পারেনি তখনও। কিন্তু যিনি সরকার প্রধান, তিনি যদি বলেন যে আমাদের হাতে অস্ত্র আছে, আমরাও সেভেন সিস্টার্সকে, ভারতকে অস্থিতিশীল করতে পারি, তো ওইখানেই তো সম্পর্ক শেষ। আস্থার জায়গাটা তৈরি করতে হবে। এই যে একটা কথা কিন্তু বিএনপির মনে রাখা দরকার, বিএনপির সঙ্গে চীনের সম্পর্ক কিভাবে খারাপ হয়েছিল, বিএনপি নিশ্চয়ই ভুলে যায়নি, ভুলে যাওয়া উচিত নয়। বিএনপির সঙ্গে ভারতের সম্পর্কটা কিভাবে দূরত্বটা তৈরি হলো, মনে থাকার কথা, শেখ হাসিনা যখন ক্ষমতায়, বেগম খালেদা জিয়া বিরোধী দলে বিশাল সংবর্ধনা দিয়েছে, মানে ভারতে নিয়ে গিয়ে লাল গালিচা সংবর্ধনা থেকে সর্বোচ্চ সম্মাননা তারা বেগম খালেদা জিয়াকে দিয়েছিলেন, বিরোধী দলীয় নেত্রীকে। কিন্তু ভারতের রাষ্ট্রপতি যখন আসতেন এবং তার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট থাকার পরেও বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী, বিএনপি চেয়ারপারসন যখন তার সঙ্গে দেখা করলেন না, এটাকে ভারত ভালোভাবে নেয়নি এবং সম্পর্কটা খারাপ মূলত সেখান থেকে শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারত বলেছে যে আমরা নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চাই,
হ্যাঁ, এখনো তারা পুশিং করছে, তারা যত কথাই বলুক না কেন যে এর সঙ্গে কোনো সম্পর্ক নাই বা তারা এন্ডোর্স করে না শেখ হাসিনাকে কথা বলবার সুযোগ দিচ্ছে, কিন্তু তারপরেও এটা মানতে হবে যে বেগম খালেদা জিয়ার চিরবিদায় অনুষ্ঠানে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এসেছেন। একথা মানতে হবে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিষেক অনুষ্ঠানে ভারতীয় স্পিকার এসেছেন। ভারত বাংলাদেশে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, তাদের রাজনীতিতে একজন সাবেক মন্ত্রীকে বাংলাদেশে মন্ত্রীর মর্যাদায় হাই কমিশনার করে পাঠিয়েছেন। তারা সম্পর্কটাকে ভালো করতে চাইছে। তারা চাইছে, আপনি বলবেন তারা তাদের স্বার্থে চাইছে, সেটাই তো স্বাভাবিক। তারা তাদের স্বার্থ দেখবে, আমি আমার স্বার্থ দেখব। এবং আমার স্বার্থ যে নেই এ কথা অস্বীকার করবার সুযোগ নেই। আমারও অনেক, ভারতেরও আছে, আমাদেরও অনেক স্বার্থ আছে, অনেক ইস্যুজ আছে, অনেক বিষয় আছে ডিসপিউটেড এবং প্রয়োজন। যে প্রয়োজন, এই যে জ্বালানি সংকটের সময় আপনার দ্রুত ডিজেল আপনি কার থেকে আনতে হলো? ভারত থেকে তো আনতে হলো। হ্যাঁ, আপনি বলবেন পয়সা দিয়ে না, চোর তো লাভ হচ্ছে। এগুলো হলো কুতর্ক। সে চাইলে আপনাকে আটকেও দিতে পারে, সবাই পারে। ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা কাপড় বিক্রি করি, পোশাক বিক্রি করি, অনেকে বলেন ওর দরকার পোশাক, ও তো নিয়ে কিনবেই। এগুলো হচ্ছে কুতর্ক। চাইলে যে কোনো দেশ যে কোনো দেশের সঙ্গে নানাভাবে সমস্যা তৈরি করতে পারে। তো আমি মনে করি যে প্রধানমন্ত্রীর ভারত সফরে যাওয়া উচিত, দ্রুততার সঙ্গে। সময় ফুরিয়ে যাচ্ছে, নইলে সংকটটা বাড়বে। আমাদের এই যে গঙ্গার চুক্তি করতে হবে ডিসেম্বর মাসে, এটা যদি রিনিউ না হয় আমাদের জন্য খুব ভালো হবে? আই ডোন্ট থিঙ্ক সো। প্রধানমন্ত্রী গেলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আই ডোন্ট থিঙ্ক সো। কিন্তু একটা সূচনা, একটা ভালো সম্পর্ক হতে দোষ কি? দেখি না আমরা ভারত কিছুটা আগায় কিনা সম্পর্ক ভালো করবার ক্ষেত্রে, কিছুটা যে অভিজ্ঞতা তাদের হয়েছে, যে এক ঝুড়িতে সব ফল রেখে সেই অভিজ্ঞতার আলোকে তারা কিছুটা পরিবর্তন আনে কিনা। এখন আমি ভারতকে শিক্ষা দেব বলে আমি চীনের সঙ্গে ঘনিষ্ঠ করবো, আমি পাকিস্তানমুখী হবো, এগুলো আপনি করতে পারেন। এগুলো করে কোনো শুভ ফল হবে না। এবং বৈশ্বিক বাস্তবতায়ও বাংলাদেশের সঙ্গে যে গণতান্ত্রিক বিশ্বের সম্পর্ক, সেখানে ভারত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক বছর বলেছি না, এই আলোচনা করেছি যে যুক্তরাষ্ট্র কেন ভারতের লেন্সে আমাদেরকে দেখে। সম্পর্কের যত টানাপোড়েনি থাকুক না কেন, তাদের ওই সম্পর্কটা, কারণ তারা আবার চায়নাকে কাউন্টার করতে চায়। এখন আপনি যদি সব ওসমান হাদির খুনিকে ফিরিয়ে দিতে হবে এটাই শর্ত, বা শেখ হাসিনাকে, হ্যাঁ এটা নিয়ে আমরা বারবার কথা বলবো, আমরা বারবার দাবি করবো, কিন্তু আমার তো পানির সমস্যা আছে, বর্ডারের সমস্যা আছে, আমার ওখানে যেতে হয়, তাদের এখানে আসতে অনেক রকমের কানেক্টিভিটির ইস্যু আছে। এই যে দালাই লামাকে ভারত রাখছে, চীনের এতে কি ক্ষোভ অসন্তোষ নেই? তার কি এটা নিয়ে কথা বলছে না? তাই বলে কি চীন ভারতের সঙ্গে তার সম্পর্ক নষ্ট করে ফেলছে? তার অর্থনৈতিক সম্পর্কে কি কমিয়ে ফেলেছে? একদমই না। সো আমি মনে করি এই জায়গাটাকে অ্যাড্রেস করা উচিত। এটা করা হচ্ছে না, এবং সরকারের ভেতরে হয়তো কোনো কোনো গোষ্ঠী এটা চাইছে না, এমনকি বিরোধীরা তো চাইছেই না। কারণ সমস্যাটা তৈরি হলে তাদের ভালো, তাদের জন্য সুবিধা। আর অস্বাভাবিক হবে না যদি একটা পর্যায়ে গিয়ে তারাই ভারতের সুবিধাটা পায়, ভারতের সঙ্গে গোপনে গোপনে সুসম্পর্ক করে। আর ভারত তো চাইতেই পারে যেখানে জামায়াত ইসলামী বা ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো সামনের দিকে আসুক, কারণ তাহলে তারা ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, যে হিন্দুত্ববাদের রাজনীতি, বিজেপি রাজনীতি, সেটা তাদের জন্য সুবিধা হয়। তো এই অঙ্ক আমরা কেন বুঝতে পারছি না আমি জানি না। আমি মনে করি যে তারেক রহমানকে এখানে একটু কঠোর হতে হবে, একটু প্র্যাগমেটিক হতে হবে। কে কি বললো সেই বিবেচনায় না গিয়ে তিনি আসলে তার মতো করে পথ চলবেন, অন্যদের কথা তিনি শুনবেন, কিন্তু তাকে তার মতো চলতে হবে। আওয়ামী লীগ আমি এখনো মনে করি যে স্বপ্নে বিভোর আছে। আমি অফকোর্স আওয়ামী লীগের রাজনৈতিক অধিকারের পক্ষে, এটা যেভাবেই বলেন না কেন। অনেকে এই যে 15ই আগস্টেও কোনো একটি রাজনৈতিক দল অনুষ্ঠান করবে, সেটাকে পুলিশ গিয়ে বাধা দিয়েছে, আমি এটাকে সমর্থন করি না। কারণ রাজনীতি এভাবে আটকানো যায় না। আওয়ামী লীগ যেটা করেছে বিএনপির সঙ্গে, জামাতের সঙ্গে, এবং সেটা করেছে বলেই আওয়ামী লীগের ওই করুণ পরিণত হয়েছে। আমরা আশা করি যে বিএনপি এবং তার মিত্ররা সেটা করবে না। রাজনীতিকে রাজনৈতিক ধারায় বহতা নদীর মতো এটাকে চলতে দিতে হবে। জামায়াত ইসলামী তাদের ধর্মভিত্তিক রাজনীতিতে আমার কোনো সমস্যা নেই, আমি সেই রাজনীতি পছন্দ করি না, তাতেও তাদের কোনো আপত্তি থাকার কথা নয়। কিন্তু আমরা আশা করব যে তারা রাজনীতিতে একটা ইতিবাচক সংস্কৃতি
পলিটিক্যাল কালচার একটা ইতিবাচক ধারা প্রতিষ্ঠার চেষ্টা করবেন, যেটা করবার ক্ষেত্রে তারা খুব একটা উৎসাহী বলে মনে হয় না। সামাজিক যোগাযোগ মাধ্যম দেখলে সেটা বোঝা যায়, তাদের নেতাদের কথাবার্তা শুনলে সেটা বোঝা যায়, এবং তাদের যে কতগুলো আউটলেট তারা তৈরি করেছেন, ছোট ছোট পলিটিক্যাল পার্টি বা তাদের সঙ্গে পার্লামেন্টও যারা আছেন, তারা তাদেরকে সামনের দিকে ঠেলে দিয়ে নিজেরা পেছনে থেকে একটু ভালো সাজবার চেষ্টা করছেন। পৃথিবীটা এত বোকার স্বর্গে সবাই আমরা বাস করছি এটা মনে করবার কোনো কারণ নেই। তারাও আমি মনে করি যে তারা যেহেতু একবার সুযোগ পেয়েছেন সংসদীয় ধারার রাজনীতিতে একটা শক্তিশালী অবস্থা নিয়ে, এই সুযোগটাকে তারা ইতিবাচকভাবে কাজে লাগাবেন। এর মধ্যে ষড়যন্ত্র, এর মধ্যে রাষ্ট্রটাকে অস্থিতিশীল করা, মুখে প্রগতিশীল কথাবার্তা বলা আর ভেতরে ভেতরে অনৈতিক কর্মকাণ্ড করা, এটা থেকে তারা নিজেদের, কারণ তাদেরও সম্ভাবনা আছে, তারা সেটাকে জন্য কাজে লাগাবার চেষ্টা করেন। সব মিলিয়ে বাংলাদেশকে একটা ইতিবাচক ধারায় নিয়ে যাওয়ার চেষ্টাটা আমাদের সবাইকে মিলে করতে হবে। নাগরিকদের দায়িত্ব আছে, সিভিল সোসাইটির দায়িত্ব আছে, গণমাধ্যমের দায়িত্ব আছে। আমি মনে করি সবাই মিলে আমরা সেটা করব। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।